নেত্রী, আমাদের গণতন্ত্রের মা। আমার কোনোদিন বলা হয় নাই ভাই আমি দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আমাকে ডাইরেক্ট হাত দিয়ে বলছে নো 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 সুজন, কোল্ড কোল্ড, তুমি তুমি এত চিন্তা করো না, তোমাকে জনগণ ভোট দেবে। সারা বাংলাদেশের মধ্যে এতগুলো সাসপেন্ড হয়েছিল উপজেলার ভোটে, কাউকে মনোনয়ন দেয়, আমাকে মনোনয়ন দিয়েছে। কোন প্রশ্ন আপনি যে আমাকে করেছেন, আমাকে কতবার মিডিয়া বলছে আমি যাইনি, আপনাকে দিলাম এই কারণে যেহেতু আপনি এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনি যে কথা বলেছেন, প্রশ্ন করেছেন যে কঠিন, আমার কাছে কঠিন এই কারণে বললাম, আমি আসলে চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে যখন সাক্ষাতে রাতে সংবাদ পেয়েছি, সাক্ষাতের জন্য আমি গিয়েছিলাম, যদি বলছে আমাকে 12টা, আমি 11:30টায় গিয়ে উপস্থিত হয়েছিলাম। আপনি জানেন দীর্ঘদিন আমি জনপ্রতিনিধি ছিলাম, আমি বারংবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, লাস্ট আমি উপজেলার চেয়ারম্যানও হয়েছি গত আওয়ামী লীগ সরকার। সেই দল আমাকে বহিষ্কার করেছিল। এই জিনিসটা ইতিপূর্বে আমি কয়েকবার চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে স্কাইপিতে গিয়েছিলাম, আমার কোনোদিন বলা হয় নাই ভাই আমি দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি। এই কথাটি কোনোদিন তার সামনে আমি বলতেই পারি না, কেন হয় আমি জানি না। আমাকে অনেকে এলাকার লোক বলে সুজন, সন্ত্রাসী, সবই মেনে নিলাম, কিন্তু আমার কথা হচ্ছে আমি কেন জানি বাইরে খুব বলতে পারি, আমি একটি মানুষের সামনে কেন জানি কথা বলতে পারি না। সেটি হচ্ছে আজকের দিনে চেয়ারম্যান মহোদয়, যিনি ছিলেন অতীতে বারংবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, আমি তার সামনে বলতে পারি না, কোনো কিছুই বলতে পারি না। এত অনেক সেজে গুজে যায় যে কিছু বলতে পারি না, এটাই আমার সমস্যা। বাইরে অনেক কথা বলতে পারি, অনেক বড় বড় কথা বলি, বক্তৃতা দেয়, কিন্তু সেখানে বলতে পারি না। এর মধ্যে একটি কারণ রয়েছে, আমি এই কথাটি কোনোদিন কাউকে খুলে বলতে চাই না, এই কথাটি কাউকে আমি বলতে চাই না। জেলখানায় দেখেছিলাম, আমি আমদানিতে ছিলাম, সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিয়েছিল। ওই আমদানিতে আমি জানলার কাছে বসেছিলাম, এই যে আদালত এখন যেটা পুরান ঢাকায় ছিল, সেই আদালতের সামনে আমি জেলখানার গ্রিল ধরে বসেছিলাম। এমন সময় আমার সামনে দিয়ে মেডিকেল থেকে হেঁটে চেয়ারম্যান মহোদয় চলে গেছেন, এটা আমি দেখেছি। তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তখন ছিলেন, তখন ভারপ্রাপ্ত শুধু ভাইয়া তখন আর কি, তখন চলে গেলেন, দেখলাম হেঁটে গেলেন। আমি ওই জানলার কাছে তখন থেকে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। আমাকে কয়েকদিন বারবার বলেছে, অনেক কয়েকদিন শুধু আমার সম্পর্ক ছিল, তার আগে আমি দীর্ঘদিন ওখানেও জেল খেটে গেছি। সে সময় আমি দীর্ঘদিন ওগুলো আর বলি না। তো যখন ভাইয়া আবার রাত 1:30টার দিকে, 2টার দিকে, গভীর রাতে ওনাকে নিয়ে আসলেন, দেখি উনি স্ট্রাকচারে ওনাকে নিয়ে আসছেন, আমার সামন দিয়ে উনি হেঁটে গিয়েছেন। আমার সামন দিয়ে হেঁটে যাওয়ার সময়, আবার আসার সময় উনি মেডিকেল যাচ্ছেন স্ট্রাকচারে, ওনাকে দিলে ওই জিনিসটা আমার মনে পড়ে যায়। এই আর অন্য কিছু না, আমি এটা দেখেছি খুব কাছ থেকে। আর আমি মেডিকেলে যখন উনি মেডিকেলে, উনি শুধু হাত তুলেছেন, উঁচু করছেন, তার মানে উনি বলছেন যে দোয়া করো, এটা আমি বুঝতে পেরেছিলাম, এটুকুই আর কি। আর এই জন্য আমি তারপর থেকে যতবার স্কাইপিতে যাই, যতবার তার সামনে যাই, কোনোদিনও আমি দেখলেই কথা বলতে পারি না। এমনকি টিভিতে যখন কথা বলে তাও আমি দেখি না, এটা আমার সমস্যা। ওই দিন গুলশান অফিসে আপনি ছিলেন, আমাকে অনেকে বলছিল, আমি কিন্তু কথা বলি নাই, কারণ আমার নিজের স্ত্রী, কন্যা, বউ, বাচ্চা, এমনকি নিজের ছোট ভাই আমার, তাকে বলি নাই যে আমাকে চেয়ারম্যান মহোদয় ডাকছে। চেয়ারম্যান মহোদয় একটু বেশি ভালোবাসি হয়তো, এটাই সমস্যা। আমি বলেছিলাম, গিয়েই বলছিলাম যে ভাইয়া, আমাকে বলেছে তোমার কি অবস্থা সুজন বলো তো। আমি বললাম যে ভাইয়া আমার তো সমস্যা তো আছে, ভোট। আমাকে ডাইরেক্ট হাত দিয়ে বলছে নো 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 সুজন, কোল্ড কোল্ড, তুমি তুমি এত চিন্তা করো না, তোমাকে জনগণ ভোট দেবে, তুমি আওয়ামী লীগ সময় হয়েছে, আওয়ামী লীগের লোকরা তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, তুমি কেন চিন্তা করো।
আমাকে এর আগে যখন উনি আমাকে বরখাস্ত যখন ছিল, তখন আমি বলেছিলাম বারবার আমার অপরাধ, আমি শুধু এতটুকু করে দেখেছি। উনি বলছে যখন দেখেছি তখন আমি বুঝতে পেরেছি যে ঠিক আছে, আমি যেদিন উপজেলার চেয়ারম্যান হই তখন আমি সাসপেন্ড। দলের লোকজনরা, অনেক লোকজন ছিল, আমাকে বাইরের টিভি চ্যানেলটা জিজ্ঞাসা করেছিল, আপনি তো আজকে উপজেলার চেয়ারম্যান হলেন, সামনে কি বিএনপিতে থাকবেন না আপনি আওয়ামী লীগে যোগ দেবেন? আমাকে জিজ্ঞাসা করেছিল নিচে। আমি শুধু এতটুকু বলেছি, শরীরের প্রতিটি রক্ত কণিকায় যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে পরিত্যাগ করেছে, কিন্তু আমি তো দলকে পরিত্যাগ করিনি, আমি তো দল ছাড়িনি, দল আমাকে ছেড়েছে সাময়িকের জন্য। তার মানে বুঝাতে চেয়েছি, পরবর্তীতে বলেছি, সম্পদের অনেকবার বলেছি, বাড়িতে 5টি সন্তান থাকলে বাবা যেমন একটু রাগ অভিমান করে অনেক সন্তানকে বলে ঘর থেকে বের করে দাও, একে বের করে দেওয়ার অর্থ কি সম্পত্তি আলাদা করে দেয় না, পরে আবার তাকে ঘোড়ায় নিয়ে আসে। অতএব মধ্যে আমাকে সারা বাংলাদেশের মধ্যে এতগুলো সাসপেন্ড হয়েছিল উপজেলার ভোটে, কাউকে মনোনয়ন দেয়, আমাকে মনোনয়ন দিয়েছে। আমার বলার কিছু, ধন্যবাদ ওনার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করবো শুধু তার একটি কথা রাখি আমি সবসময়, উনি বলেছিলেন বরং যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি আগামীর বাংলাদেশ। আর জনগণ বলেছিল তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে বাংলাদেশে। প্রতিটি কথাই বাস্তবে রূপ নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, বাংলাদেশের মানুষ তারেক রহমান সম্পর্কে জানেন। তারেক রহমান এমন একজন মানুষ, তিনি বরাবর বলেন যে আমি রাষ্ট্রপতির ছেলে, সেনাবাহিনীর প্রধানের সন্তান, আমি বারংবার প্রধানমন্ত্রীর সন্তান, আমি এদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তান। ক্ষমতার কাছ থেকে আমার চলে আসা, দেশকে কিভাবে সাজাতে হবে, দেশের মানুষ কি চায়, দেশের গণতন্ত্র কি পায়, এদেশের মানুষের চাওয়া কি, খেটে খাওয়া শ্রমিক মানুষের চাওয়া কি হতে পারে, জনাব তারেক রহমান কিন্তু জানেন। কারণ তিনি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছেন, সেই সময় একটি ইউনিয়নের কোন জায়গায়, কোন সেখানে কোথায় পতিত জমি রয়েছে সেখানে তার নলেজে রয়েছে। আল্লাহ পাক তাকে সেই মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি মনে করি আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা রাখে, কারণ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শারীরিক ভাবে সুস্থ থাকা। আমার কারণ জনাব তারেক রহমানকে মারার অনেক পরিকল্পনা করেছিল। আল্লাহ যদি আপনার মাথার চুল নিয়ে যায় ধরে টানে, আর তাম পৃথিবীর মানুষ যদি কমর ধরে টানে, কোনো কাজ হবে না, আল্লাহ পাক তাকে নিয়ে যাবে। আল্লাহ পাক তাকে হেফাজত করেছে তার সুস্থতার সহিত। আমি পিজি হাসপাতালে দীর্ঘদিন ওইখানে ছিলাম যখন তিনি অসুস্থ, সময় সিকিউরিটির আমি ছিলাম পিজি হাসপাতালে। সেটি আমার একটাই সমস্যা, তাকে দেখলে আমি কথা বলতে পারি না ভাই। এজন্য তার বিষয়ে কোনো প্রশ্ন আপনি যে আমাকে করেছেন, আমাকে কতবার মিডিয়া বলছে আমি যাইনি, আপনাকে দিলাম এই কারণে, যেহেতু আপনি এখানে এসেছেন বারবার বলেছেন, এই জন্য আমি আপনাকে ইয়েটুকু দিয়েছি। ভালো থাকবেন, আপনি সুন্দর থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে, জনগণ যদি আমাকে ভালোবাসায় আবার পুনরায় ভালোবেসে আমাকে যদি তাদের মূল্যবান ভিত্তি আমার দিয়ে আমাকে ওই সংসদীয় আসনে যদি এমপি আমি হতে পারি, তাহলে হয়তো কিছু একটা ভালো কিছু হবে। কারণ আমার চেয়ারম্যান মহোদয় আমাকে একটা কথা বলেছে, আমাকে বলছে তুমি হবা এমপি হবা, তোমাকে জনগণ ভোট দেবে। পরিশেষে পাশে বলেছে তুমি অনেক বড় হবা সুজন, যাও 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 সুজন যাও, তুমি অনেক বড় হবা। আমি বুঝে গেছি ইনশাল্লাহ। আমি এই জন্য এই কথাটুকু আজকে আপনার কাছে বললাম, কারণ আমি কোনো রং মিশানো কথা বলি না। আমি দীর্ঘদিন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান হয়েছি আওয়ামী লীগের সরকারের আমলে, আমি কোনো রং মিশানো কথা বলি না। তবে আমি মাঝে মাঝে আমি নিজেই মানুষটা একটু বাউল টাইপের, মানে অগ্রসর এলো এলো, তো সেই ক্ষেত্রে হয়তো পরিপাটি করে কিছু বলতে পারি না। সবাই দোয়া রাখবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া রাখবেন।
আর আগামী নেতৃত্বে যিনি আসছেন তাকে আল্লাহ যেন সমস্ত শয়তানের ওয়াসওয়াস থেকে দূরে রেখে আল্লাহ পাক তাকে যেন শারীরিকভাবে সুস্থ রাখে। এটুকুই বর্তমানে চাওয়া পাওয়া। এমপি হব, মন্ত্রী হব, সামনে কি বড় কিছু হবে এটা দরকার নেই। আমি সামনে কি শারীরিকভাবে সুস্থ হয়েছি কিনা, মানুষের জন্য কি করতে পারলাম, এটাই হলো মূল লক্ষ্য। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরিশেষে কথা একটাই, জনাব তারেক রহমানের জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন। আমি আসলে একটা কথা বলি, আমি মন থেকে মানুষকে ভালোবাসি না। আমি আমার ভালোবাসাটা কোনো কাল্পনিক রং মিশনও নয়, এটি হচ্ছে হৃদয় থেকে ভালোবাসতে হয় মানুষকে। তা আমি হৃদয়ের থেকে ভালোবাসি, তো আর ওই কথাগুলো আমার মনে পড়ে যায়। আর ছবি, এটা কোনো বিষয় না, কারণ এই ছবি, ক্যামেরার ছবি, আসলে ক্যামেরার পিছনে যিনি ক্যামেরা চালান ওনার তো কেউ দেখে না, মানুষ উপরটাই নেয়। আমি কোনো ছবি টবি তুলি নাই ভাই, সত্যি কথা। আমার স্ত্রীও বলেছে, আমার বাচ্চারাও বলেছে, আমার ছোট ভাই তাদের ভাই একটা ছবি, না ভাই আমার ক্যামেরা চলে না। আমি বলছি এই আর কি। আর মানুষ জানার কি হলো, আমি বললাম মুখে, এটা যেন মানুষ বিশ্বাস করে না, আর কিছু বলার কিছু নেই। এই বিশ্বাসটুকু রাখতে হবে, কারণ মানুষকে ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয়। বিশ্বাসটা রাখতে হবে মন থেকে, অন্ধভাবে ভালো বিশ্বাস করতে হবে, অকুণ্ঠ ভাবে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে যে এটাই কারেক্ট। তাহলে আপনারও জীবনে কোনো ইয়ে হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।